পেশেন্টস উইথ আর্থ্রাইটিস আমরা কিন্তু এনএসএইচ দিয়ে শুরু করি। সো এনএসএইচ গুলো মেইনলি এখানে ইফেক্ট হলো পেইন কিলার হিসেবে ইউজ করা হয়। বাট প্রবলেম হলো অ্যানেস্থেসিয়া এখানে প্রবলেম তো শুরু করছে লং টার্ম প্রেসক্রিপশন করলে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন এমআই বা ডিফারেন্ট টাইপস অফ হার্ট ডিজিজের রিস্ক কিন্তু বেড়ে যায়। সো কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক যেরকম বাড়ে তেমনি দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ নেফ্রোপ্যাথি নেফ্রোপ্যাথি প্লাস আমরা জানি যে জিআই সাইড ইফেক্ট গুলো কমন এনএসএফস এ। তো এইগুলো এখানে লেখা আছে ডিভিশনে। সো লং টার্ম ইউজের জন্য কার্ডিওভাস্কুলার ইফেক্ট হবে এবং রেসপন্সটা ভ্যারিয়েবল। সো এক একটা ড্রাগ দেখা যাচ্ছে এক একজনের ক্ষেত্রে কাজ করে, কারো ক্ষেত্রে কিটোরোলাক ভালো কাজ করে, কারো ক্ষেত্রে ইন্ডোম্যাথাসিন ভালো কাজ করে, কারো ক্ষেত্রে হয়তো বা আদার কোনো একটা ড্রাগ ভালো কাজ করবে। এই জন্য একটা ড্রাগ দেওয়ার পরে যদি রেসপন্স না করে একটা অ্যানাসিড দেওয়ার পরে আমরা কি করবো যে অন্য একটা অ্যানাসিড দিয়ে ট্রাই করবো, ট্রায়াল দিতে হবে। আমরা এটা জানি আগে থেকে মুখস্থ আমাদের যে অ্যানাসিডস গুলা সাইক্লো অক্সিজেনেসটাকে ইনহিবিট করে, ইনহিবিট দ্য সাইক্লো অক্সিজেনেস অর কক্স। সো জসিমউদ্দিন বলছে লং টাইম মিনস অর ডিউরেশন মানে কি। সো এখানে অ্যাবসলিউট কোনো ডিউরেশন দেয়া নাই, বাট প্র্যাকটিক্যালি আমি বলে যে 1 to 2 উইকস এটা হলো নর্মাল ডিউরেশন। সো 2 উইকস এর বেশি দিলে এটা কিন্তু সিগনিফিকেন্টলি দেয়ার ইজ দে ইনক্রিজ দ্য রিস্ক। বাট এখানে একদম লং টার্ম বলতে অ্যাকচুয়ালি মান্থস, লং টার্ম অ্যাকচুয়ালি মিনস ইট মিনস মান্থস। যদি আমরা মান্থস ইউজ করি তাহলে কিন্তু পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা নেফ্রোপ্যাথি হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায়। এই জন্য প্র্যাকটিক্যালি আমরা যখন এনএসএ প্রেসক্রাইব করি ইউজুয়ালি 1 উইক টু ম্যাক্সিমাম 2 উইকস, এর বেশি কিন্তু এনএসএস আমরা সহজে দেই না আনটিল আনলেস পেশেন্ট হ্যাভ এ সিভিয়ার ডিজিজ, ঠিক আছে, অ্যান্ড পেশেন্ট হ্যাভ নর্মাল রেনাল ফাংশন। এই ক্ষেত্রে হয়তো আমরা মান্থস দিতে পারি, বাট ইউজুয়াল প্রেসক্রিপশন ইজ ফর উইকস। সো বলছিলাম মেকানিজম অফ অ্যানাসিডস যারা সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিট করে। তো এটাই হলো মেইন, সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিট করলে কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা ইনহিবিট হবে। সো দেয়ার ইজ ডিক্রিজ ইন প্রোস্টাগ্ল্যান্ডিন। সো প্রোস্টাগ্ল্যান্ডিন দা ডিক্রিজ হলে আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 যেটা সেটা হলো পেইনের জন্য দায়ী। সো প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 যদি লেভেল কমে যায় তখন হলো পেইনটা কন্ট্রোল হবে। এখানে মেকানিজম দেয়া আছে, আমরা জানি যে মেমব্রেন যে ফসফোলিপিড আছে, মেমব্রেন ফসফোলিপিড ইজ হোয়াট অফ নিউট্রোফিল। সো ইউজুয়ালি নিউট্রোফিলের গায়ে, নিউট্রোফিল অর ম্যাক্রোফেজের গায়ে যে মেমব্রেন ফসফোলিপিড থাকে সেল ওয়ালে, সরি সেল মেমব্রেনে, সেখান থেকে ফসফোলিপিড এ2 এর মাধ্যমে অ্যারাকিনিক অ্যাসিড তৈরি হয় এবং সেটাই কক্স এনজাইমের মাধ্যমে, কক্স 1 এর মাধ্যমে এবং কক্স 2 এর মাধ্যমে আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিনস গুলো তৈরি করে। তো কক্স 1টাকে বলা হয় কনস্টিটিউটিভ এক্সপ্রেশন হয় কোথায় কোথায়, মেইনলি হয় গাটে, তারপরে হয় কিডনিতে অ্যান্ড নর্মাল টিস্যু প্ল্যাটলেটস। এইসব জায়গায় কক্স ওয়ান প্রোডাকশন হয় বা অ্যাক্টিভেশন হয় এবং কক্স ওয়ান সেখান থেকে কি তৈরি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। এটা ন্যাচারাল যে ফাংশন সেটা মেনটেন করে। যেমন গাটে হলো সেটা স্টমাক অ্যাসিড থেকে প্রোটেকশন করে, তারপর কিডনিতে সে হলো রেনাল ব্লাড ফ্লোটাকে মেনটেন করে, প্ল্যাটলেটে হলো প্ল্যাটলেট অ্যাক্টিভেশন বা রেগুলেশনটাকে কন্ট্রোল করে সে। আর যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে হলো কক্স টু তৈরি হয়। সো এই যে আমি বললাম যে নিউট্রোফিল ম্যাক্রোফেজের কথা, এটা বললাম কেন, এটা হলো যদি পেশেন্টের আর্থ্রাইটিস হয়, আর্থ্রাইটিস হলে কি হয় সেখানে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ ইনফিল্ট্রেশন হয়, স্পেশালি নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হয়। সো নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হলে কি হবে, সেখানে কক্স টুটা অ্যাক্টিভেট হবে নিউট্রোফিলের ভিতরে এবং নিউট্রোফিলের ভিতর থেকে প্রচুর পরিমাণ প্রোস্টাগ্ল্যান্ডিনস তৈরি হবে। প্রোস্টাগ্ল্যান্ডিনস এর মধ্যে যে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 আছে, স্পেশালি প্রোস্টাগ্ল্যান্ডিন ই2, সেটা হলো পেইন মেডিয়েট করে। সো পেশেন্টের পেইন মেডিয়েট করবে এবং সাথে পেশেন্টের ইনফ্লামেশনের আদার ফিচার্স গুলো দেখা যাবে, যেহেতু আমরা জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিনস এর মধ্যে কিছু আছে যেগুলো ভ্যাসকুলার পারমেবিলিটি বাড়াবে এবং ভেসোডাইলেশন করবে। সো এগুলো হলো ইনফ্লামেশনের ফিচার গুলো নিয়ে আসবে। সো আমাদের যখন আমরা অ্যানাসিড ইউজ করি যেগুলো নন সিলেক্টিভ অ্যানাসিড, বেশিরভাগ অ্যানাসিড তো নন সিলেক্টিভ, তারা একই সাথে এই কনস্টিটিউটিভকে ইনহিবিট করে এবং হলো কক্স টু কেও ইনহিবিট করে। সো কক্স ওয়ান কক্স টু যেহেতু ইনহিবিট করে তখন দেখা যায় যে ইফেক্টও হয়, ইফেক্টটা হলো তার পেইন কমে, ইনফ্লামেশন কমে, কিন্তু সাইড ইফেক্টও বেশি হয়। সাইড ইফেক্ট বেশি বলতে যেহেতু কনস্টিটিউটিভ এক্সপ্রেশন যেসব জায়গায় হচ্ছে সেখানে এটা কমে যাবে প্রোস্টাগ্ল্যান্ডিনটা, তখন কি হবে, পেশেন্টের মিউকোসাল ইন্টিগ্রিটি ড্যামেজ হয়ে যাবে, পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ হবে, প্ল্যাটলেটটা ইনহিবিট হয়ে যাবে, রেনাল ব্লাড ফ্লো কমে গিয়ে নেফ্রোপ্যাথি হবে। সো এগুলো হলো একটা সাইড ইফেক্ট করার একটা ওয়ে, যে যেহেতু কক্স ওয়ানও ইনহিবিট করে দেয় তখন এখানে সাইড ইফেক্টটা থিওরিটিক্যালি বেশি হয়। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি যে অ্যাকচুয়ালি ইটোরিকক্সিব বা ভ্যালেকক্সিব আমরা যদি ইউজ করি তখনও কিন্তু পেশেন্টের রেনাল বা জিআই সাইড ইফেক্ট হতে পারে।
এটা মোর অফ এ থিওরিটিক্যাল ডিসকাশন। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দুই জায়গায় কিন্তু পিপিআই ইউজ করি এবং প্র্যাকটিক্যালি দুইটাতেই কিন্তু রেনাল ড্যামেজ হতে পারে। সো আমরা এগুলো পড়ে ফেলছি। আবার এখানে আমরা জাস্ট বইয়ে যেহেতু লেখা আছে আমরা এই কথাগুলো দেখে যাই। কক্স ওয়ানটা কোথায় বেশি থাকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন। কোথায় বেশি থাকবে? গ্যাস্ট্রিক মিউকোসা, প্ল্যাটলেটস এন্ড দ্য কিডনিস। এবং এর এখানে কি কাজ করে সেটা আমরা দেখলাম। কক্স টু কোথায় থাকে? মেইনলি সাইটস অফ ইনফ্লামেশন, মানে হলো নিউট্রোফিলের ভিতরে, এবং এরা পেইন এন্ড সোয়েলিং করছে। এবং ইনফ্লামেশন হলে কক্স টুটা স্পাইনাল কর্ডেও আপরেগুলেট হয়। যাই হোক, এখানে কিছু কমন ড্রাগের নাম লেখা আছে যেগুলো হলো, ইয়েস, সিলেক্টিভ কক্স টু প্রেসক্রাইব করলেও পিপিআই প্রেসক্রাইব করা উচিত। ঠিক আছে, কারণ দেয়ার ইজ নো অ্যাবসলিউট সিলেক্টিভিটি। বলা হয় এটা সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর, বাট স্টিল দে হ্যাভ সাম ইনহিবিশন অফ কক্স ওয়ান। ঠিক আছে, এই জন্য ইটুরিকক্সিবো যদি আমরা প্রেসক্রাইব করি, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস হলো অলওয়েজ প্রেসক্রাইব এ পিপিআই। ঠিক আছে, ইভেন টু সেভ ইউর ফেস। মানুষ এটাই বুঝে যে ব্যথার ওষুধ খেলে গ্যাসের ওষুধ খাইতে হবে, সো ইয়া দিয়ে দাও। এবং ইয়াতেও আমরা জানি যে স্টাডিতে দেখা গেছে যে ইভেন সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর ক্যান অলসো লিড টু ডিসপেপসিয়া এবং গ্যাস্ট্রাইটিসও করতে পারে। বাট অবভিয়াসলি এটার করার চান্সটা বা এটার সিভিরিটিটা কক্স ওয়ান ইনহিবিটর বা ওভারঅল যেগুলা নন সিলেক্টিভ ইনহিবিটর তার তুলনায় কম হবে, বাট স্টিল হতে পারে। এই জন্য স্টে অন দ্য সেফ সাইড, প্রেসক্রাইব পিপিআই। তো কক্স ওভারঅল ইন জেনারেল যেগুলো কক্স ইনহিবিটর বা নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর সেগুলো হলো আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, নেপ্রোক্সেন এটসেট্রা। অনেকগুলো ড্রাগ। কমন যে এনএসএইচ গুলো আছে বেশিরভাগই হলো বোথ নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। আর স্পেসিফিক কক্স টু ইনহিবিটর হলো আমরা জানি এগুলোর নাম সেলাকক্সিব, ইট্রিকক্সিব। সো ইট্রিকক্সিবটা কমনলি প্রেসক্রাইব করা হয়। জসিমউদ্দিন বলছে অ্যানাসেটস কি সিকেডি পেশেন্টকে দেওয়া যায় কিনা? সো usually we avoid NSAIDs in CKD patient usually. There is always a subjective choice of doctor, but NSAID যদি আমরা সিকিডি পেশেন্টকে দেই তখন যেটা হতে পারে একেআই অন টপ অফ সিকিডি হতে পারে। এই জন্য NSAIDs না দিয়ে আমরা রাদার হয়তো বা পেশেন্টকে অপিওয়েড জাতীয় যে ড্রাগ গুলো আছে হয়তো তুমি অ্যানাডল দিয়ে দিলা, মানে ট্রামাডল দিয়ে দিলা, বা অন্য কোনো একটা অপিওয়েড ড্রাগ দিয়ে দিলা NSAID না দিয়ে, অথবা প্যারাসিটামলটা একটু হাই ডোজে দিলা। হাই ডোজ মিনস মানে নর্মাল ডোজ। আবার হাই ডোজ দিলে আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। নর্মাল ডোজে প্যারাসিটামল অথবা অপিওয়েডস দাও। অ্যানাসিডস ইউজুয়ালি না দেওয়াই ভালো, বা দুই একটা অ্যানাসিড আছে যেমন সোলিন্ডাক আছে যেটা দিলে হয়তো বা রেনাল ড্যামেজটা একটু কম হয়, বা ড্যাবোমেটন দিলে এগুলোতে রেনাল ইফেক্টটা একটু কম হয়। বাট স্টিল অ্যানাসিডস মিনস it can damage the kidney, it can reduce the renal blood flow, so best to stay away from that. ঠিক আছে, বাট এটা একটা ডিসিশন টেকেন বাই ডক্টর। সো পেশেন্ট কন্ডিশন সিচুয়েশন অ্যানালাইসিস করে হয়তো একটা ডিসিশন নিয়ে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যাবে, বিকজ দেয়ার ইজ নো অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন, ইজ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। যেহেতু পেশেন্টের রেনাল ফাংশনটাকে ডিটোরিয়েট করবে, একেআই করতে পারে। সো ইউজুয়ালি নট রিকমেন্ডেড, NSAIDs usually not recommended in patients with CKD. Similar for AC inhibitor. AC inhibitor কিন্তু বলা হয় যে renal damage করে, বাট স্টিল আমরা কিন্তু দেখি যে CKD তে কিন্তু ইভেন আপ টু স্টেজ 5 এসিআই কিন্তু ইউজ করা হয়, এসিআই বা এআরবি ইউজ করা হয়। বাট সবসময় খেয়াল রাখতে হয় যে রেনাল ফাংশনটা কেমন আছে, পটাশিয়ামটা কেমন আছে, যাতে করে পেশেন্ট, স্পেশালি পটাশিয়ামটা খুবই ইম্পর্টেন্ট এসিআই দেওয়ার জন্য, যাতে করে হাইপারক্যালেমিয়া না হয়। ওকে, সো নন সিলেক্টিভ অ্যানাসিড আমরা বললাম যে এগুলাতে সাইড ইফেক্ট বেশি হবে। সো দ্যার ইজ ইনক্রিজ রিস্ক অফ পেপটিক আলসার ডিজিজ। সো পেপটিক আলসার ডিজিজ হলে কি হবে? আলসারেশন, ব্লিডিং এন্ড ইন সাম কেস পারফোরেশন হতে পারে। সো একসাথে যদি অনেকগুলো কেউ ট্যাবলেট খেয়ে ফেলে, ইয়াং পেশেন্ট কিন্তু আমরা দেখি অনেক সময় পারফোরেশন নিয়ে আসে। এই জন্য আমরা টিপিক্যাল সবসময় ব্যথার ওষুধ দিলে গ্যাসের ওষুধ খাইতে হয়। সো একটা পিপিআই আমরা কিন্তু ইউজুয়ালি সবসময় দিই, অলওয়েজ উই ইউজ পিপিআই অ্যালং উইথ NSAIDs। সো কক্স টুর কথা আমরা বলছিলাম, যে জিজ্ঞেস করলো যে কক্স টু সিলেক্টিভ অ্যানাসিডস মাচ লেস লাইকলি, এটা কিন্তু লেস লাইকলি টু কজ জিআই টক্সিসিটি। লেস লাইকলি কিন্তু মানে হলো চান্স কম, তার মানে যে হবে না তা না, চান্স কম, বাট এই জন্য স্টিল প্রেসক্রাইব পিপিআই। ক্রনিক পিপিআই থেরাপি দিলে কি হতে পারে? হিপ ফ্র্যাকচারের রিস্ক বাড়তে পারে। কেন? কারণ আমরা জানি যে পিপিআই দিলে কিন্তু ইউজুয়ালি ক্যালসিয়াম কমে যায় ব্লাডে, দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ
হাইপোক্যালসিমিয়া। সো পিপিআই দিলে হাইপোক্যালসিমিয়া হয় এবং ডিফারেন্ট টাইপস অফ ফ্র্যাকচার রিস্ক বাড়ে। স্টিল আমরা কিন্তু প্রেসক্রিপশন করি। সো এখানে বলছে যে ওয়েট করার জন্য টু ওয়ে কেয়ারফুলি, স্পেশালি উইথ কক্স2 ইনহিবিটর, বাট স্টিল আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করি এবং এটাই ইউজ করা উচিত। Because patient, if the patient develops dyspepsia, the patient will sue you and leave you. আদার সাইড ইফেক্টস অফ NSAID আমরা জানি যে ফ্লুইড রিটেনশন এন্ড রেনাল ইম্পেয়ারমেন্ট করে, যেহেতু কিডনিতেও এটা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। সো যদি NSAID ইউজ করি তাহলে কি হবে, কক্স ইনহিবিট হয়ে গেলে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন কমে যাবে, রেনাল ব্লাড ফ্লো কমে যাবে এবং রেনাল ইনজুরি হবে। আর কি কি সাইড ইফেক্ট, ডিসপেপসিয়া করে, অ্যাবডোমিনাল পেইন করে, বাওয়াল হ্যাবিট অল্টার করে এবং সাম কেসেস ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। তো তোমাদের মনে আছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এর কমন ড্রাগ বলে, এটা কিন্তু পরীক্ষার একটা কোয়েশ্চেন হতে পারে। So what are the common drugs that cause interstitial nephritis? Yes, Joshimuddin বলছে NSAIDs, PPI, very good. তাহলে NSAIDs common drugs causing interstitial nephritis, just do একটা common drug এর নাম যদি আমি এখানে লিখি, interstitial nephritis. So আমি এগুলা মনে রাখার একটা উপায় হলো P দিয়ে। সো নাম্বার 1 হলো P মানে ডায়াবেটিক্স, তারপর হলো PPI, তারপর পেইন কিলার, তারপরে হলো ধরো অ্যালোপিরিনল, সালফোনামাইডস এটসেট্রা, এবং আদার কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো হলো ডিসটিশন নেফ্রাইটিস। পি মানে হলো ডায়াবেটিক্স। আমি এটা সাইজটা ছোট করে দিই তাহলে 8 পে মনে হয়। ইয়েস, যে সময় মেসালাজিনের কথা বলছি, ইয়েস মেসালাজিনেও হতে পারে, মেসালাজিনেও there can be, it can also cause interstitial nephritis. আর হলো আমরা জানি যাদের অ্যাজমা আছে, অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা অ্যানাসিড দেই না, কারণ আমরা জানি যে অ্যানাসিড দিলে এটা অ্যাজমা সিমটমসকে এগ্রাভেট করে। অ্যানাফাইলাক্সিস খুবই রেয়ার। সো এখানে রিকমেন্ডেশন দেয়া আছে অ্যানাসিড প্রেসক্রিপশনে, আমরা রিকমেন্ডেশন দেখব এবং অ্যানাসিডস এর যে একটা ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনের কিছু ইফেক্ট আছে, সেটা এখানে একটা বক্স আছে, সেটা আমরা দেখি। সো রিস্ক অফ জিআই ব্লিডিং আমরা জানি যে লো রিস্ক হলো যেগুলা সিলেক্টিভ ইনহিবিটর, সেখানে রিস্কটা কম, বাট এরকম না যে রিস্ক নাই, দ্য রিস্ক ইজ লো। ইট্রিকক্সিব বা সেলেকক্সিব এগুলোতে রিস্ক লো। মিডিয়াম রিস্ক হলো আইবোপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক। হাই রিস্ক হলো ইন্ডোমেথাসিন। সো ইন্ডোমেথাসিন, ইন্ডোমেট ট্যাবলেট যদি দিই আমরা, তখন কিন্তু আমরা কেয়ারফুলি পিপিআইটা একটু হায়ার ডোজের পিপিআই দিতে হবে এবং পেশেন্টকে একটু কেয়ারফুলি বলে দিতে হবে যে হ্যাঁ অবশ্যই আপনি পিপিআইটা রেগুলার ইন্টারভ্যালে খাবেন, ঠিক আছে। অ্যানেসেটস আলসার কাদের বেশি হবে, যাদের বয়স বেশি, তাদের জিআই মিউকোসা অলরেডি একটু ফ্র্যাজাইল থাকে, যাদের অলরেডি পেপটিক আলসার হিস্ট্রি আছে, তাদের পিপিআই দিলে পরে আলসার হওয়ার চান্স আরো বেশি। এবং কনকমিটেন্ট স্টেরয়েড ইউজ করলে, তো স্টেরয়েড আমরা জানি কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমায়। কেউ কি বলতে পারবে স্টেরয়েড কোন হরমোন ইনহিবিট করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা কমায়? কোন হরমোন না, সরি, কোন এনজাইম ইনহিবিট করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা কমায়, কেউ বলতে পারবে? ইট ইনহিবিটস ফসফোলাইপেজ A2। সো আমরা যে এখানে একটা দেখলাম, ডায়াগ্রাম দেখলাম, যেখানে একটা ফসফোলাইপেজ A2 আছে, তো স্টেরয়েডস কিন্তু এখানে ইনহিবিট করে, ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে, যাতে করে আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায়। সো কেউ যদি স্টেরয়েড এবং অ্যানাসিড একসাথে খায়, তার কিন্তু পেপটিক আলসার হওয়ার চান্স বেশি। এই জন্য আমরা যখন স্টেরয়েড সিঙ্গেলে ইউজ করি, তখনও কিন্তু আমরা পেশেন্টকে পিপিআই দেই। মাল্টিপল অ্যানাসিড কিন্তু ইউজুয়ালি নট রিকমেন্ডেড, বেশিরভাগ ক্ষেত্রে কখনোই মাল্টিপল অ্যানাসিড ইউজ করা যাবে না। এবং কিছু আছে হাই রিস্ক অ্যানাসিড, আমরা যেমন ইন্ডোম্যাথাসিনের কথা বললাম, ইন্ডোম্যাথাসিন হলো একটা হাই রিস্ক অ্যানাসিড। এখানে কিছু রিকমেন্ডেশন দেয়া আছে অ্যানাসিডস এর, প্র্যাকটিক্যাল এগুলা। সো ইউজুয়ালি আমরা লোয়েস্ট ডোজে আমরা শর্টেস্ট পসিবল টাইম আমরা ইউজ করি, যেমন 7 days, 10 days, ম্যাক্সিমাম 14 days ইউজুয়াল প্রেসক্রিপশন। এর বেশি প্রেসক্রিপশন করতে গেলেই আমি মনে করি যে পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট করে নেওয়া উচিত এবং পেশেন্টের একটু কেয়ারফুলি মনিটরিং করা উচিত। যে ওয়ারফারিন খাচ্ছে আমরা তাকে অ্যানাসিড দেই না, কারণ কি, কারণ অ্যানাসিডের একটা অ্যান্টিপ্ল্যাটলেট অ্যাকশন কিন্তু অল্প করে হলেও আছে। অ্যাসপিরিনের যেরকম আছে, অ্যানাসিডসেরও কিন্তু কিছুটা হলেও অ্যান্টিপ্ল্যাটলেট অ্যাকশন আছে। সো
ওয়ারফারিনের সাথে যদি দেই আমরা, পেশেন্টের ব্লিডিং রিস্কটা বেশি হবে। তারপরে 2 থেকে 3 সপ্তাহ দেওয়ার পরে আমরা বললাম যে 2 to 3 উইকস ম্যাক্সিমাম। সো 2 উইকস আমি বলি যে প্র্যাকটিক্যালি আমরা 2 উইকস দেওয়ার পরে আমরা যদি রেসপন্স না দেখি, তাহলে আমরা অন্য একটা অ্যানাসিড দিয়ে ট্রায়াল দিব। মোর দেন ওয়ান অ্যানাসিড আমরা কখনোই দিব না, এবং ইউজুয়ালি আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দিব। এসে ইনান বলছে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম যারা রেগুলার খায় তারা কি লাইফ লং পিপিআই খাবে কিনা। সো আমি বলি যে এর ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিলে ভালো। সো এখানে লাইফ লং পিপিআই প্রেসক্রিপশন অনেকেই দিয়ে রাখে, বেশিরভাগ সবাই দিয়ে রাখে অ্যাকচুয়ালি, আমি যেটা দেখলাম। কিন্তু এটা কিন্তু আমি মনে করি যে এটা না দিয়ে যেটা বলা উচিত যে আপনি অ্যাসপিরিন খান, এবং যদি আপনার সিমটম হয় তখন আপনি পিপিআই খাবেন ইফ ইউ হ্যাভ সিমটমস। কারণ অ্যাসপিরিন লো ডোজ যেটা 75 মিলিগ্রাম, সেটা কারো কারো ক্ষেত্রে তোমার ডিসপেপসিয়া করে, কারো কারো ক্ষেত্রে করে না। যাদের ক্ষেত্রে ডিসপেপসিয়া করে তারা পিপিআই খাবে, আর যাদের ক্ষেত্রে করে না তারা সাবজেক্টিভলি পিপিআই খাবে না। কারণ হলো পিপিআই যদি লং টার্ম ইউজ করে তখন দেখা যাবে পেশেন্টের অস্টিওপোরোসিসের রিস্ক বেড়ে যায় এবং ডিফারেন্ট টাইপস অফ জিআই ইনফেকশন রিস্ক বেড়ে যায়। সো লং টার্ম বেনিফিট কিন্তু খুব ভালো না। পিপিআই হ্যাভ সাম সিরিয়াস ইফেক্টস, ইভেন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসও করে। তো এই জন্য বলবো যে যারা অ্যাসপিরিন এরকম লো ডোজে সারা জীবন খাবে, কার্ডিয়াক পেশেন্ট, তাদের ক্ষেত্রে পিপিআই দেওয়ার আগে আমরা পেশেন্ট বলে দিতে পারি যে পিপিআইটা আমরা প্রেসক্রিপশন করে দিলাম, যে আপনার যখন খারাপ লাগবে, পেটে ব্যথা হবে বা খারাপ লাগবে, তখন আপনি খাবেন, আদারওয়াইজ আপনার খাওয়ার দরকার নেই। ওকে। আরটা হলো আমরা এনএসএড কোথায় অ্যাভয়েড করি, ভাস্কুলার ডিজিজ আমরা অ্যাভয়েড করি। আর প্রেসক্রিপশনে আমরা তো পিপিআই তো ইউজুয়ালি দিয়ে রাখি, যতদিন আমরা এনএসএড দিব ততদিন পিপিআই দিয়ে রাখবো। বাট অ্যাসপিরিনের ক্ষেত্রে জিনিসটা আলাদা, কারণ অ্যাসপিরিন 75 মিলিগ্রাম খুবই লো ডোজ। এক্ষেত্রে সবসময় যে জিআই ইফেক্ট হবে তা না।